আজ আমরা তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা দেখতে পেয়ে গেছো যে হাউ নীরজ চোপড়া অ্যাচিভ দ্য গোল্ডেন ডিস্টেন্স 87.58 মিটার। বিষয়টা আমরা সবাই জানি। কয়েকদিন আগে টোকিও অলিম্পিকে ইনি ভারতের পক্ষ থেকে গোল্ড পেয়েছেন, আমরা সবাই জানি জিনিসটা। তাহলে তিনি কিভাবে এই ডিস্টেন্সটা অ্যাচিভ করলেন এটা আমরা আজকে জানবো। ঠিক আছে, তাহলে এর পিছনে ফিজিক্সটা প্রথমে আমরা একটু বুঝে নিই, এর পিছনে ফিজিক্সটা কী। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা মোশন অফ এ প্রজেক্টাইল। তাহলে নীরজ চোপড়া যিনি যে ইভেন্টটাতে ছিলেন জ্যাভলিন থ্রো, সেটা জাস্ট কিছুই নয়, সেটা জাস্ট একটা প্রজেক্টাইল মোশন বলতে পারি আমরা, বাস সেটা একটা প্রজেক্টাইল। ঠিক আছে, তাহলে তার মোশনটাকে আমরা আলোচনা করলেই মোটামুটি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করে ফেলি। তার আগে আমাদেরকে জানতে হবে প্রজেক্টাইল জিনিসটা কি। ঠিক আছে, তাহলে কোন জিনিসটাকে আমরা প্রজেক্টাইল বলবো, ক্লিয়ার তো? তাহলে প্রজেক্টাইল আমরা তাকেই বলতে পারি যখন কোনো বস্তুকে অভিকর্ষের অধীনে যে কোনো অ্যাঙ্গেলে উপরের দিকে ছোড়া হয়। ঠিক আছে, সেটাকে আমরা কি বলে থাকি? প্রজেক্টাইল বা প্রাস। যে কোনো অ্যাঙ্গেলে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো জায়গা থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ি এবং সেটা অভিকর্ষের অধীনে আবার নিচে আসে আমরা জানি, তাহলে সেটাকেই আমরা কি বলবো? প্রজেক্টাইল, বাংলায় যার নাম হচ্ছে প্রাস। ঠিক আছে, তাহলে তার গতিপথ নিয়ে আমরা আজকে আলোচনা করব, তাহলেই আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোশন অফ এ প্রজেক্টাইল। তাহলে দেখো, লক্ষ্য করো যে একটা বস্তুকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো পয়েন্ট থেকে যখন উপরের দিকে ছুটবো যে কোনো অ্যাঙ্গেলে, তাহলে সেটা কিছুটা পথ অতিক্রম করে পড়বে। যদি সোজাসুজি ছুরি তাহলে সেই বিন্দুতে ফিরে আসবে, তাই না? আর যদি কোনো একটা অ্যাঙ্গেলে ছুরি তাহলে সেই বিন্দুতে পড়বে না, অন্য কোনো পাশে কোনো জায়গায় গিয়ে সেটা আবার মাটিতে স্পর্শ করবে। তাহলে সে যে পথে অতিক্রম করবে সেই পথটাকে আমরা কি বলে থাকবো? পথটাকে বলবো প্রাসের গতিপথ বা ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল। তোমরা নামটা মনে রাখবে, ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল, অর্থাৎ যে পথে অতিক্রম করবে বস্তুটা, প্রজেক্টাইলটা। নীরজ যেমন জ্যাভলিনটা থ্রো করেছিলেন, যেখানে যে পয়েন্ট থেকে তিনি থ্রো করেছিলেন এবং যে পথে সেটা গিয়ে আবার ভূমিতে স্পর্শ করলো, সেই পথটাকে আমরা কি বলবো? ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল। তাহলে এই পথটা নিয়ে আলোচনা করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু জেনে নিতে হবে। দেখো, যেহেতু আমরা লক্ষ্য করছি যে বস্তুটাকে ভূমি থেকে ছোড়ার পর সেটা কিছুটা উচ্চতায় উঠে গিয়ে আর একটা বিন্দুতে পড়ছে, যেহেতু উচ্চতা একটা এখানে ফ্যাক্টর আছে, সুতরাং এখানে আমাদেরকে একটা অ্যাজাম্পশন নিতে হবে যে বস্তুটা যখন উঁচুতে উঠবে এবং নিচে পড়বে, সেক্ষেত্রে জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, এইটার যেন কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু জি এর পরিবর্তনটাকে কি ধরবো? নেগলিজেবল, অর্থাৎ জি পরিবর্তন হচ্ছে না। আমরা জানি তো অভিকর্ষ মহাকর্ষতে পড়ে এসেছি, জি এর পরিবর্তন কীরকম হয়? উচ্চতার সাথে সাথে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1-2h/r। আমরা জানি তো ইকুয়েশনটা, জি এর কীরকম চেঞ্জ হয়ে যায়? যে উচ্চতায় ওঠার সাথে সাথে জি 2gh/r পরিমাণ জি এর ভ্যালু কমে যায়, অভিকর্ষজ ত্বরণের পরিমাণটা কমে যায় উচ্চতা ওঠার সাথে সাথে। আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব সেখানে একটা অ্যাজাম্পশন নিয়ে নেবো কি? জি এর কোনো পরিবর্তন হচ্ছে না, 1 নম্বর। আরেকটা অ্যাজাম্পশন আমাদের নিতে হবে, অ্যাজাম্পশনই বলতে পারো, আরেকটা অ্যাজাম্পশন আমাদের নিতে হবে কি? যে এই ক্ষেত্রে প্রজেক্টাইলটা যখন বাতাসে কিছুটা পথ অতিক্রম করবে, আমরা তো জানি উপর দিকে ছোড়ার পর সেটি বাতাসের মাঝে যাবে, বাতাসে যখন পথ অতিক্রম করবে সেক্ষেত্রে এর উপরে বাতাসের ঘর্ষণজনিত যে বাধা বল সেটা থাকবে না, অর্থাৎ ফ্রিকশন ডিউ টু এয়ার এক্ষেত্রে নেগলিজেবল হবে। এই দুটো জিনিস আমাদেরকে একটু ধরে নিতে হবে, তারপর আমরা এই বিষয়ে এগোতে পারি। তার আগে আমরা একটু গতিপথ সম্পর্কে আলোচনা করে নিই। তাহলে দেখো, এইখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, ছবিতে কি দেখতে পাচ্ছি? ও বিন্দু থেকে যে কোনো একটা বস্তুকে ইউ বেগে এইভাবে ছোড়া হলো। আমরা দেখতে পাচ্ছি ইউ বেগে ছোড়া হলো, ঠিক আছে? ইউ বেগে ছোড়া হলো, অর্থাৎ এর ভেলোসিটি অফ প্রজেকশন, যে বেগে বস্তুটাকে ছোড়া হলো, অর্থাৎ নীরজ যে বেগে প্রথমে জ্যাভলিনটাকে থ্রো করেছিলেন সেই বেগটা কত? ইউ। ক্লিয়ার? ছবিটা দেখে আমরা বুঝতে পারছি। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে বস্তুটাকে যখন আমরা ইউ বেগে এইভাবে ছুড়ে দেবো, সেটা তো আর এইভাবে চলে যাবে না, কারণ কি? তার উপর গ্র্যাভিটি কাজ করছে। সেই কারণে আমরা দেখতে পাবো সেটা ও এ বি পথ বরাবর কিছু দূর গিয়ে বি বিন্দুতে পুনরায় হরাইজন অর্থাৎ ভূমিকে আবার স্পর্শ করছে, তাই না? অর্থাৎ ও বিন্দু থেকে ছুড়ে দেওয়ার পর
বস্তুটাকে ছড়ে দেওয়ার পর ও এ বি পথ অতিক্রম করে পুনরায় বি বিন্দুতে স্পর্শ করছে। এই ও এ বি পথটাকে আমরা কি বললাম? ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল, কিছুক্ষণ আগে আমরা বলে এসেছি। তাহলে দেখো আমাদের এখানে ভেলোসিটি অফ প্রজেকশন কোনটা? ইউ। আর ট্র্যাজেক্টরি কোনটা? ও এ বি। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা যখন সেটাকে ইউ বেগে থ্রো করছিলাম তখন সেটা হরাইজনের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল, সেটা কত? আলফা। ছবি দেখে আমরা বুঝতে পারছি। তাহলে বস্তুটাকে যখন ইউ বেগে ছুড়ে দিলাম তখন সেটা একটা হরাইজনের সঙ্গে একটা অ্যাঙ্গেলে থ্রো করা হলো, সেটা হচ্ছে আলফা। এটা বোঝা গেল। এই অ্যাঙ্গেলটাকে আমাদের কি বলা হয়? অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অর্থাৎ যে অ্যাঙ্গেলে আমরা বস্তুটাকে প্রজেক্টাইলটাকে ছুটছি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এবার আর একটা জিনিস লক্ষ্য করো, ও বিন্দু থেকে ছোড়ার পর ও এ বি পথ অতিক্রম করে পুনরায় যে বি বিন্দুতে ভূমি টাচ করছে, ভূমিতে পড়ছে, তাই না প্রজেক্টাইলটা? তাহলে ও বি হরাইজন বরাবর সেটা যে পথ অতিক্রম করছে সেটাকে আমরা কি বলবো? হরাইজেন্টাল রেঞ্জ, বা বাংলায় হচ্ছে প্রাসের পাল্লা। এটাকে আমরা আর দিয়ে ডিনোট করেছি দেখো এখানে, ঠিক আছে? তাহলে ও বিটাকে কি বলা হয়? হরাইজেন্টাল রেঞ্জ বা প্রাসের পাল্লা, যেটাকে আমরা এখানে আর দিয়ে ডিনোট করেছি। আশা করছি মোটামুটি তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। ইউটাকে কি বললাম? ভেলোসিটি অফ প্রজেকশন। আলফাটা কি? অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ও এ বিটা কি? ট্র্যাজেক্টরি। ক্লিয়ার? আর ও বিটা কি? হরাইজেন্টাল রেঞ্জ। এখানে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে আর একটা বিষয় আছে যে ও এ বি পথ অতিক্রম যখন করবে প্রজেক্টাইলটায় সেটাতে সে কিছুটা সময় নেবে, আমরা বুঝতে পারছি আশা করছি। সেই সময়টাকে কি বলা হয়? সেই সময়টাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই বস্তুটা অর্থাৎ প্রজেক্টাইলটা ও থেকে ও বিন্দু থেকে প্রজেক্ট করার পর বি বিন্দুতে ভূমি স্পর্শ করবে সেই সময়কালটাকে আমরা কি বলবো? টাইম অফ ফ্লাইট। সেটাও আমাদের নির্ণীয় বিষয়। যাই হোক, তাহলে আমাদের শুরু করা যাক। দেখো প্রথম একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে বস্তুটাকে যখন আমরা ইউ প্রাথমিক বেগে অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে, বা তুমি বলতে পারো যে প্রজেকশন ভেলোসিটি ইউ প্রক্ষেপ বেগ নিয়ে যখন ছুটলাম, সঙ্গে সঙ্গে তার দুটো উপাংশ আমরা পেয়ে যাব। ভেক্টরের উপাংশ বিভাজন আমরা পড়ে এসেছি অলরেডি। সেখানে আমরা কি দেখতে পাই যে এইরকম ইউ হরাইজনের সঙ্গে আলফা কোণ করে যদি কোনো বস্তুকে ছোড়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুটো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটো উপাংশ পেয়ে যাব। এই যে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা পাবো সেটা কি? ইউ সাইন আলফা। আর হরাইজন অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আমরা পাচ্ছি সেটা কি? ইউ কস আলফা। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ইউ সাইন আলফা যে উপাংশটা পেলাম আমরা, ইউ সাইন আলফা যে উপাংশটা আমরা পেলাম, এই উপাংশটা কি প্রদান করছে? এই উপাংশটা প্রজেক্টাইলটাকে উলম্ব গতি প্রদান করছে, অর্থাৎ বস্তুটাকে উপরে উঠতে সাহায্য করছে, তাই না? বস্তুটাকে উপরে উঠতে সাহায্য করছে। আর ইউ কস আলফা যে উপাংশটা পাচ্ছি আমরা, ইউ কস আলফা উপাংশটা যেটা পাচ্ছি, সেই উপাংশটা কি করছে? প্রজেক্টাইলটাকে অনুভূমিক বরাবর কিছুটা পথ অতিক্রম করতে সাহায্য করছে। আর সেই কারণেই যখনই আমরা একটা বস্তুকে কোনো একটা কোণে ছুড়ি তখন সেটা সোজাসুজি না ওঠে, কীরকম হবে? কিছুটা এইভাবে যাওয়ার পর কিছুটা পথ অতিক্রম করে পড়বে। তাহলে ইউ সাইন আলফা উপাংশটা কি করলো? ওর উলম্ব গতিতে সাহায্য করলো, অর্থাৎ উঠতে, ওপর দিকে উঠতে সাহায্য করলো। আর ইউ কস আলফা উপাংশটা কি করছে? সেই প্রজেক্টাইলটাকে উপর দিকে ওঠার সাথে সাথে কিছুটা পথ হরাইজন বরাবর এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করছি ক্লিয়ার তোমাদের এই ব্যাপার দুটো। এইবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ইউ সাইন আলফা উপাংশটা রয়েছে এর বিরুদ্ধে কি বল কাজ করছে? অভিকর্ষ বল, অর্থাৎ এর এগেনস্টে একটা রিটার্ডেশন কাজ করছে, যেটা হচ্ছে কি? জি, অর্থাৎ একটা মন্দন কাজ করছে, জি মন্দন কাজ করছে, তাই না? তাহলে সেই কারণে আমরা কি দেখতে পাবো যে ইউ সাইন আলফা যে উপাংশটা রয়েছে তার মান ধীরে 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 কমতে থাকবে, তার মান ধীরে 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 কমতে থাকবে। কমতে 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 কী হবে? একসময় জিরো হবে। কখন জিরো হবে? যখন বস্তুটা অর্থাৎ প্রজেক্টাইলটা সর্বাধিক উচ্চতা লাভ করবে। এখানে আমি একটা পয়েন্ট মিস করেছি, এটাকে ধরো সি নাম দিয়ে দিই। তাহলে এসি এই যে ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করছে, এই অবস্থায় কি হবে? এর বেগ শূন্য হবে। ঠিক যেমন তোমরা একটা পাথর বা বলকে উপর দিকে যখন ছুড়ে দাও, সেটা উঠতে 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 গিয়ে একসময় কী হয়? স্থির হয়, তারপর আবার নিচের দিকে পড়তে শুরু করে। এক্ষেত্রেও ঠিক তাই। এক সময় কি দেখতে পাবো? এক সময় গিয়ে এই যে ইউ সাইন আলফা উপাংশটা এক সময় গিয়ে কি হবে? ওর বেগটা, অন্তিম বেগটা কী হবে? জিরো হবে, তাই না?
একসময় এটা কমতে কমতে গিয়ে 0 হবে, তারপর আবার যখন নিচে পড়বে আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। যেমন আমরা দেখতে পাই একটা পাথরকে উপর দিকে ছুড়লে সেটা স্থির হয়, আবার পড়ার সময় নামতে থাকে। তাহলে যাই হোক, আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে ইউ সাইন আলফা যে উপাংশটা রয়েছে সেটা হচ্ছে কি পরিবর্তনশীল, ঠিক আছে, কার অধীনে? জি এর অধীনে। কিন্তু লক্ষ্য করো ইউ কস আলফা যে উপাংশটা রয়েছে তার উপর জি এর কি কোনো প্রভাব আছে? অর্থাৎ জি এর কি কোনো উপাংশ এইদিকে কাজ করছে? নিশ্চয় না, তাই না? অর্থাৎ এর উপর কোনো বাধা বল নেই। তাহলে কোনো আমরা আগে থেকেই জেনেছি যে কোনো বস্তু যদি সমবেগে গতিশীল হয়, মানে কোনো বস্তু যদি গতিশীল হয় তার উপরে যদি কোনো বাধা বল না কাজ করে তাহলে সেটা কি হবে? সমবেগে এগিয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাবো ইউ কস আলফা যে উপাংশটা রয়েছে সেটা ও থেকে বি বিন্দু পর্যন্ত একই থাকবে, অর্থাৎ সমবেগে গতিশীল থাকবে এই দিকটাতে। অর্থাৎ এই উপাংশটাকে আমরা কি ধরে নিতে পারবো? এটা সমবেগ ধরে নিতে পারি আমরা। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, যেহেতু এর বিরুদ্ধে কোনো বাধা বল নেই। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে ক্লিয়ার হলো যে ইউ সাইন আলফা যে উপাংশটা রয়েছে সেটা পরিবর্তনশীল, যেটা বস্তুটাকে প্রজেক্টাইলটাকে উলম্ব গতি প্রদান করছে, আর ইউ কস আলফা যে উপাংশটা রয়েছে সেটা পরিবর্তনশীল নয়, সেটা সমবেগ এবং সেটা বস্তুটাকে অনুভূমিক অর্থাৎ ওর যে হরাইজন্টাল রেঞ্জ সেটা প্রদান করছে। আশা করছি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের যে সমস্ত নির্ণয় বিষয়গুলি আছে সেগুলো বের করার চেষ্টা করব। প্রথম আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম কতটা হাইট অ্যাচিভ করতে পারবে, অর্থাৎ এসির ভ্যালুটা কত হতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ও বিন্দু থেকে প্রজেক্টাইলটাকে যখন আমরা ছুড়লাম আলফা অ্যাঙ্গেল করে, সে যখন এ বিন্দুতে পৌঁছাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? ওর ভেলোসিটি 0। ও যখন ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করছে তখন ওর ভেলোসিটি কী হয়ে যাচ্ছে? 0, তাই না? এইবার সরলরৈখিক গতির সমীকরণ থেকে আমরা একটা ইকুয়েশন পড়ে এসেছি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আশা করছি তোমাদের সবার মনে আছে। যদি মনে না থাকে, কারো যদি দেখার ইচ্ছা হয়, আমি আগে একটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে, তোমরা দেখে নিতে পারো। ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ইকুয়েশনটা আমরা সরলরৈখিক গতির সমীকরণ থেকে পড়েছি। তাহলে এখানে লক্ষ্য করো এই যে ভি অর্থাৎ অন্তিম বেগ, এক্ষেত্রে এ বিন্দুতে বেগটা কত হলো? আমরা যদি এ বিন্দুতে যাই, ও থেকে এ বিন্দুতে যাচ্ছি ধরো, এক্ষেত্রে ও বিন্দুর যে বেগটা সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর এ বিন্দুর যে বেগটা সেটা হচ্ছে ওর অন্তিম বেগ ফাইনাল ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে ভি এর মানটা কত হবে? এ বিন্দুতে 0, তাই না? তাহলে ভি এর মানটা কত পাচ্ছি আমরা? 0। আর কি দেখো, ওর যে ইনিশিয়াল ভেলোসিটি, যে বেগে আমরা ছুটছি অর্থাৎ যে বেগে আমরা উলম্ব গতি প্রদান করছি, সেটা কত পেয়েছি আমরা? ইউ সাইন আলফা। তাহলে ইউ এর ভ্যালুটা কত? ইউ এর ভ্যালুটা হচ্ছে ইউ সাইন আলফা। ক্লিয়ার? আরেকটা জিনিস লক্ষ্য করো, এই ক্ষেত্রে এটা কি ত্বরণ বা মন্দন, এই ক্ষেত্রে এর ভ্যালুটা কত? জি। সেটাকে আমাদের মাইনাস জি বলাটা বেশি উপযুক্ত হবে, কারণ এটা কিভাবে কাজ করছে? বিরুদ্ধে কাজ করছে। আর এসটা কত? এসটা দেখো কতটা উলম্ব বরাবর কতটা পথও অতিক্রম করলো, অর্থাৎ হায়েস্ট যে হাইটটাও অ্যাচিভ করলো, তার ভ্যালুটা কত আমরা ধরেছি? এইচ। তাহলে এস এর ভ্যালুটা আমরা কি বসাতে পারি? এইচ। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন অনুসারে আমরা বসাতে শুরু করি, চলো। তাহলে আমরা ম্যাক্সিমাম হাইটটা বের করে নিতে পারবো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি ভি এর ভ্যালুটা কত পেয়েছি? 0। ইউ এর ভ্যালুটা কত পেলাম? ইউ এর ভ্যালুটা পেলাম ইউ সাইন আলফা, ঠিক আছে? তাহলে তার জায়গায় বসাই ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার, ফর্মুলাতে তাই ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে জিটা যেহেতু মন্দন হিসাবে কাজ করছে মাইনাস, সেই কারণে আমরা মাইনাসটাকে আগে নিয়ে চলে আসবো, নেগেটিভ, ঠিক আছে? 2a হচ্ছে এখানে জি, আর এস হচ্ছে কত? হাইটটা এইচ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? অর এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। বোঝা গেল তোমাদের এই জিনিসটা? এটাই হয়ে গেল কি এর ম্যাক্সিমাম হাইট বা সর্বাধিক উচ্চতা যে এইচ, তার মান। এইভাবে আমরা এইচ এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। খুব দেখো, আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন আলফার ভ্যালু আমরা জানি, কি বেগে আমরা থ্রো করছি সেটা জানি, ঠিক আছে? তাহলে ইউ জানি, আলফা জানি, জি এর ভ্যালু তো এমনিতেই জানি আমরা, তাহলে সেখান থেকে আমরা এইচ এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিতে পারবো যে ম্যাক্সিমাম কতটা হাইট ও অ্যাচিভ করতে পারবে। ক্লিয়ার হলো ব্যাপারটা তোমাদের? বেশ, চলো এইবার আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে এইচ উচ্চতায় ও পৌঁছালো, অর্থাৎ ও বিন্দু থেকে যাত্রা শুরু করার পর কোথায় পৌঁছালো? এ বিন্দুতে পৌঁছালো, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট যে অ্যাচিভ করলো সেটাতে ওর সময় কত লাগলো, অর্থাৎ আমরা বলতে পারি টাইম অফ অ্যাসেন্ডিং, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট যে অ্যাচিভ করলো ওঠার সময়টা কত নিল, টাইম। ক্লিয়ার তোমাদের কাছে?
টাইম অফ অ্যাসেন্ডিংটা বের করার চেষ্টা করি। চলো ঠিক আছে, আমরা আগের মতো এগোবো। এখানে আমরা আরেকটা সরলরৈখিক গতির সমীকরণ ইউজ করব, সেটা হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আমরা জানি আশা করছি এক্ষেত্রে ভি এর মানটা কত, 0, ইউ এর মানটা কত, ইউ এর মানটা হচ্ছে ইউ সাইন আলফা, আমরা তো জানি, আর এর মানটা কত, জি, এক্ষেত্রে আমাদের নেগেটিভ ইউজ করব, জি ইন্টু টি। এই টিটাকে আমরা ধরলাম ও থেকে এ বিন্দুতে পৌঁছানোর সময়কাল। ক্লিয়ার? তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, ইউ সাইন আলফা বাই জি, ইউ সাইন আলফা বাই জি। তাহলে এইটা আমরা কি পেলাম, এইটা আমরা পেলাম টাইম অফ অ্যাসেন্ডিং, অর্থাৎ ও থেকে এ বিন্দুতে পৌঁছানোর সময়কাল, টাইম অফ অ্যাসেন্ডিং, সেটার ভ্যালু কত পেলাম, টি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি। আশা করছি ক্লিয়ার। এইবার তাহলে তোমাদেরকে যদি টাইম অফ ডিসেন্ডিং বের করতে বলো, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে সময় কত লাগবে, সেটাও তোমরা বের করে নিতে পারবে। কিভাবে আমরা একটু পরেই দেখে নেব। তার আগে আমরা আরেকটা জিনিস বের করে ফেলবো, সেটা কি টাইম অফ ফ্লাইটটা, অর্থাৎ ও থেকে বি বিন্দুতে পৌঁছানো অবধি কত সময় লাগছে। যদি দেখো আমরা টাইম অফ ফ্লাইটটা বের করে নিতে পারি, মোট সময়টা, সেইখান থেকে টাইম অফ অ্যাসেন্ডিংটা বাদ দিয়ে দিলেই আমরা এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে কতটা সময় লাগছে সেটা বের করে নিতে পারবো, তাই না? বেশ, তাহলে এটাকে আমি একবার সাইডে এখানে লিখে রাখি। টি এর ভ্যালুটা আমরা কত পেলাম, ইউ সাইন আলফা বাই জি, এটা আমরা কি পেলাম, টাইম অফ অ্যাসেন্ডিং। এবার দেখো আমরা টোটাল টাইম অফ ফ্লাইটটা বের করবো, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত বায়ুতে ছিল সেই সময়কালটা বের করব। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের বিবেচ্য বিষয় কোনটা, উলম্ব গতিটা, কারণ এখন উঠে রয়েছে, সে উপর দিক বরাবর যাত্রাপথটা আমরা বের করছি, সেই কারণে আমাদের বিবেচ্য বিষয় এখন শুধুমাত্র ওর যে উলম্ব গতিটা ইউ সাইন আলফা সেটা নিয়ে। এবার একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এর যাত্রা কোথা থেকে শুরু করেছিল, ও বিন্দুতে, তাই না, এবং ওর যাত্রাপথ শেষ করলো কোথায়, বি বিন্দুতে। আমরা যদি উলম্ব বরাবর ওর গতিপথটা দেখি, উলম্ব বরাবর ওর গতিপথটা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা রৈখিক সরণটা কত পাবো, উলম্ব বরাবর দেখো এইখান থেকে শুরু করেছিল, আবার এইখানেই ফিরে এলো, জিরোতে শুরু করে আবার জিরোতে ফিরে এলো, তাই না, অর্থাৎ ভূমি থেকে শুরু করে আবার ভূমিতে ফিরে এলো। তাহলে উচ্চতা বরাবর ওর সরণটা কত হয়েছে, 0। আমরা যদি দুটো পয়েন্টকে দেখি, ওয়াই অক্ষ বরাবর একই বিন্দুতে আছে, তাই না, তাহলে আমাদের এখানে সরণটা কত পাচ্ছি ওর, 0। তাহলে আমরা আর একটা রৈখিক গতির সমীকরণ পড়েছি, সেটা হচ্ছে কি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমাদের মনে আছে আশা করছি। তাহলে এই সমীকরণটা আমরা এখানে ব্যবহার করব। দেখো কিভাবে আমরা কি পেয়েছি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এস এখানে কত দেখতে পেলাম, এস এর মানটা কত, 0, ও থেকে শুরু করে বিতে গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর রৈখিক সরণটা কত, 0, তাহলে এস এর জায়গায় আমরা 0 বসাতে পারি, 0। ওয়াইয়ের মানটা, ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটিটা কত, ইউ সাইন আলফা, তাহলে বসালাম ইউ সাইন আলফা। টি এর মানটা কত, এই টিটা হচ্ছে কি টাইম অফ ফ্লাইট, অর্থাৎ ও বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে, ও এই বি পথটা অতিক্রম করতে মোট কত সময় লাগছে, সেটাকে আমরা সাপোজ ধরে নিই T1, সেটাকে আমরা ধরে নিলাম কত, T1। তাহলে ইউ সাইন আলফা ইন্টু T1, ক্লিয়ার তোমাদের এতদূর? দেখো এরপর এর ভ্যালুটা কি, জি, আর জিটা এক্ষেত্রে কি বিরুদ্ধে কাজ করছে, সে কারণে মাইনাস হাফ জি ইন্টু টিটা কত, T1 স্কোয়ার। ক্লিয়ার তোমাদের এত দূর অবধি? বেশ, তারপর দেখো এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি অর ইউ সাইন আলফা T1 ইজ ইকুয়াল টু হাফ জি T1 স্কোয়ার। ক্লিয়ার? অর দেখো 2u সাইন আলফা ইন্টু 2u সাইন আলফা ইজ ইকুয়াল টু জি ইন্টু T1। এক্ষেত্রে দেখো এই যে T1 ছিল, এইদিকে T1 ছিল, এটা ভাগ হয়ে গেল, তাহলে আর এইদিকে 2টা আমি এইদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি হলো 2u সাইন আলফা ইন্টু জি T1। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা T1 এর ভ্যালুটা বের করে নিতে পারি। তাহলে অর T1টা কি হবে, T1 এর ভ্যালুটা হবে 2u সাইন আলফা বাই জি, 2u সাইন আলফা বাই জি। এটা আমরা কি পেলাম, T1, অর্থাৎ টাইম অফ ফ্লাইট। এটা কি টাইম অফ ফ্লাইট, অর্থাৎ
কতক্ষণ সময় লাগছে প্রাসটার ও বিন্দু থেকে এ বরাবর গিয়ে বি বিন্দুতে পৌঁছাতে, টোটাল সময়টা সেটা কত, টোটাল টাইম অফ ফ্লাইটটা কত পেলাম, 2u sin alpha by g। ক্লিয়ার হলো? এবার দেখো আগে আমরা টিটা কত পেয়েছি, টাইম অফ অ্যাসেন্ডিং কত পেয়েছিলাম, আমরা বের করে রেখেছি u sin alpha by g, অর্থাৎ ও থেকে এ বিন্দু অবধি উঠতে টাইম লেগেছিল কত, u sin alpha by g। আর ও থেকে বি বিন্দু পর্যন্ত যেতে কত সময় লাগলো, 2u sin alpha by g। ঠিক আছে, তাহলে আমরা যদি মোট পথটা থেকে এই যে ওঠার সময়টা বাদ দিয়ে দিই, মোট সময়টা থেকে ওঠার সময়টা বাদ দিয়ে দিই, তাহলে টাইম অফ ডিসেন্ডিং পেয়ে যাব। ঠিক আছে, নামার সময়কাল এ থেকে বি অবধি নামতে, তাহলে তোমরা লক্ষ্য করছো t1 এর ভ্যালুটা কি টি এর ভ্যালু ডবল না, অর্থাৎ এখানে আমরা এখান থেকে লিখতে পারি t1 ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু ইউ সাইন আলফা বাই জি, ইউ সাইন আলফা বাই জিটা কি টি, তাহলে t1 ইজ ইকুয়াল টু 2t লিখতে পারি। ঠিক আছে, t1 ইজ ইকুয়াল টু 2t, অর্থাৎ টাইম অফ মোট সময়কালটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ডিংয়ের ডাবল, তাহলে টাইম অফ ডিসেন্ডিং কী হবে, টাইম অফ ডিসেন্ডিং হয়ে যাবে মোট সময়ের হাফ। অর্থাৎ আমরা যদি বিয়োগ করি টাইম অফ ডিসেন্ডিংটা বার করি, আমরা যদি টাইম অফ ডিসেন্ডিংটা বার করি, আমি শর্টে লিখলাম, টাইম অফ ডিসেন্ডিংটা বের করি, তাহলে সেটা কি হবে t1 মাইনাস টি, অর্থাৎ মোট সময়টা থেকে ওঠার সময়টা বাদ, তাহলে সেটার ভ্যালু কত পাবো 2u sin alpha বাই জি মাইনাস ইউ সাইন আলফা বাই জি, মানে বিয়োগ করলে আমরা পাবো ইউ সাইন আলফা বাই জি, ইউ সাইন আলফা বাই জি। অর্থাৎ দেখো ওঠার সময় এবং নামার সময়টা একই, অর্থাৎ টাইম অফ অ্যাসেন্ডিং আর টাইম অফ ডিসেন্ডিং সেম। তাহলে তোমাদের এই বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা কোন জিনিস বের করার চেষ্টা করব, দেখো এরপর আমরা আরেকটা জিনিস বের করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি হরাইজন্টাল রেঞ্জটা কত। ক্লিয়ার? এরপর আমরা যে জিনিসটা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জটা। আমাদের এখানে টি এর ভ্যালুটা পেয়ে গেছি, মোট সময়টা কত পেলাম, t1 ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি, অর্থাৎ এই সময়টা ধরে ও মোট পথটা অতিক্রম করছে, অর্থাৎ ও বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছাচ্ছে, ও বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছাচ্ছে। এখন আমাদের বিচার্য বিষয় কোনটা, হরাইজন্টাল রেঞ্জটা, অর্থাৎ এইভাবে যাওয়ার সাথে সাথে অনুভূমিকভাবে কতটা পথ অতিক্রম করছে, এইভাবে যাওয়ার সাথে সাথে এইখান থেকে এই বরাবর, অর্থাৎ ও থেকে বি বরাবর সরলরৈখিক কতটা পথ অতিক্রম করছে, এইটা আমাদের বিচার্য বিষয়। তাহলে লক্ষ্য করো এই ক্ষেত্রে যেহেতু আমরা হরাইজন্টাল রেঞ্জটা বের করছি, সুতরাং ওর যে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে সেটা নিলেই হবে, সেটা কি ইউ কস আলফা, ইউ কস আলফা, এই বেগেও ও থেকে বি অবধি যাচ্ছে, তাই না? আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, ইউ কস আলফাটা কি সমবেগ, আর আমরা সরলরৈখিক গতির সমীকরণ থেকে কি জানি, সমবেগে গতিশীল কোনো কণা যদি টি সময় ধরে পথ অতিক্রম করে তাহলে মোট সে কতটা পথ যাবে, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। ভিটা হচ্ছে কি ওর বেগ, আর টি হচ্ছে কোন সময় ধরে ও পথটা অতিক্রম করলো, তাহলে আমরা ওই মোট দূরত্বটা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে দূরত্ব কোনটা, ও থেকে বি অবধি পথ, যেটা হচ্ছে আর রেঞ্জ। তাহলে ভ্যালুটা বের করার চেষ্টা করি, চলো। তাহলে আর এর ভ্যালুটা কি পাবো আমরা, আর ইজ ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি, এক্ষেত্রে টিটা কত t1, এক্ষেত্রে টিটা হচ্ছে t1, অর্থাৎ মোট যে সময়টা লাগলো ও থেকে এ দিয়ে যেতে বি অবধি, মোট যে সময়টা লেগেছে সেটা কত t1, t1 এর ভ্যালু আমরা আগেই পেয়েছি কত 2u সাইন আলফা বাই জি, তাই না? এবার লক্ষ্য করো আর ইজ ইকুয়াল টু এক্ষেত্রে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা কস আলফা বাই জি, এটা আমরা লিখতে পারি তো, ঠিক আছে? এবার দেখো এইটা একটা তোমাদের চেনা ইকুয়েশন লাগছে না, 2 সাইন আলফা কস আলফা, এর মান কার সাথে সমান হয়, ত্রিকোণমিতিতে তোমরা পড়ে এসছো অলরেডি। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে 2 সাইন আলফা কস আলফার মানটা কার সাথে সমান হয়, সাইন 2 আলফার সাথে। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ওর হরাইজন্টাল রেঞ্জ, অর্থাৎ ও থেকে বি অবধি যে পথটা, অর্থাৎ নীরজ যে থ্রোটা করেছিল যে 87.58 মিটার, সেই থ্রোটা ওর যে রেঞ্জটা, সেই রেঞ্জটা কীভাবে আমরা বের করব, কোন ইকুয়েশন দিয়ে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি দিয়ে।
আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এইবার এইখানে কয়েকটা বিষয় আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। ব্যাপারটা লক্ষ্য করো, এই যে আর অর্থাৎ রেঞ্জ, ও বিপদটা ম্যাক্সিমাম মিনিমামের ব্যাপার আছে, তাই না? দেখো তুমি একটা পাথরকে এইভাবে থ্রো করো, হয়তো এইভাবে গিয়ে এইখানে পড়লো, আবার একটু অন্যভাবে ছোড়ো, সে আরও একটু দূরে গিয়ে পড়তে পারে, বা আরও একটু এইভাবে ছোড়ো, সে হয়তো এখানেই পড়তে পারে, বা আরও একটু নিচের দিকে থ্রো করো, সেটা আরও একটু পথ গিয়ে পড়লো, তাই না? তাহলে বিভিন্ন সময় আমি ছোড়ার অ্যাঙ্গেলটা পরিবর্তন করার জন্য পাথরটা ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করছে। আমি যখন একটু উপর দিক করে ছুটছি তখন কি হচ্ছে, আমার কাছেই পড়ছে, আরেকটু নামিয়ে থ্রো করলাম, আরেকটু দূরে গিয়ে পড়লো, আরেকটু নামিয়ে থ্রো করলাম, আরেকটু দূরে গিয়ে পড়লো, আরেকটু নামিয়ে থ্রো করলাম, আবার দেখলাম দূরত্বটা কিছুটা কমে গেল, তাই না? তাহলে লক্ষ্য করো যে একটা বিশেষ অ্যাঙ্গেলের জন্য সেটা বিশেষ দূরত্ব অতিক্রম করতে পারছে, সব থেকে সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারছে একটা বিশেষ অ্যাঙ্গেলের জন্য, সব সময় কিন্তু করে না, তাই না? এক সময় যখন খুব উঁচু অ্যাঙ্গেলটা যখন একটু 90-এর কাছাকাছি ছিল তখন দেখো খুব কাছেই পড়বে, আবার যদি খুব নিচেও ছুরি অর্থাৎ 10-20 কাছাকাছি, তাও দেখবে বেশি দূরত্ব অতিক্রম করবে না, কাছেই পড়বে। কিন্তু মোটামুটি আমরা যদি মাঝামাঝি ছুরি 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে, তখন দেখবে সেটা ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করতে পারে, ম্যাক্সিমাম রেঞ্জটা অতিক্রম করতে পারে। তাহলে তার মানটা কত হয় সেটা বের করার আমরা চেষ্টা করবো। এখানে লক্ষ্য করে যে ইকুয়েশনটা পেয়েছি আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, এখানে আর এর মান সর্বাধিক হবে কখন? দেখো আমার যে ছোড়ার বেগ সেটাকে আমি ম্যাক্সিমাম রেখেছি, ইউটাকে ম্যাক্সিমাম রেখেছি, জি তো পরিবর্তন হওয়ার কোনো জায়গা নেই। তাহলে আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কখন? যখন সাইন 2 আলফা ম্যাক্সিমাম হবে। এবার তোমরা লক্ষ্য করো সাইন 2 আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? সাইন 2 আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? 1 আমরা জানি। তাহলে 2 আলফার ভ্যালু কত হতে পারে? সাইন ইনভার্স 1। তাহলে 2 আলফার ভ্যালু কত দাঁড়াবে? 90 ডিগ্রি, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার লক্ষ্য করো আলফার ভ্যালু যখন 45 ডিগ্রি হবে তখন সাইন 2 আলফা কত হয়ে যাবে? সাইন 90 ডিগ্রি, মানে এটা হয়ে যাবে 1। তখনই কি হবে? আর ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আর ম্যাক্সের ভ্যালুটা আমরা কি পাবো? আর ম্যাক্সিমামের ভ্যালুটা কি পাবো? ইউ স্কোয়ার বাই জি, কারণ সাইন 2 আলফার ভ্যালু কত হয়ে গেছে? 1। তবেই আরটা কি হয়েছে? ম্যাক্সিমাম, অর্থাৎ 45 ডিগ্রি কোণে যদি আমরা বস্তুটাকে ছুড়ি তাহলে সেটা সব থেকে দূরে গিয়ে ভূমিকে স্পর্শ করবে। নীরজের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটাই ঘটেছিল, কারণ তাদেরকে এটা এইভাবেই প্র্যাকটিস করানো হয়, তাদের যে কোচরা থাকেন তাদের অ্যাঙ্গেলটা যেন 45 ডিগ্রি হয়। তাহলে সেই থ্রো, এবং তিনি ইউটা ম্যাক্সিমাম দিয়েছিলেন, ইউটা ম্যাক্সিমাম দিতে পেরেছিলেন। অ্যাঙ্গেলটা সবারই মোটামুটি 45ই হবে, কারণ সবাই চেষ্টা করে কি অ্যাঙ্গেলটাকে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন যেটা সেটাকে পারফেক্ট রাখার, সেই জন্যই তারা এত 4 বছর 5 বছর ধরে প্র্যাকটিসটা করেন, তাই না? তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা ঠিকঠাক থাকলো, বাদ বাকি কার উপরে ডিপেন্ড করছে? ইউ এর ওপরে। ইউটা যদি আমরা এবার ম্যাক্সিমাম দিতে পারি তাহলে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যাচিভ করব। তাহলে এক্ষেত্রে আমরা বার করার চেষ্টা করি, চলো তিনি কত জোরে থ্রো করেছিলেন যার জন্য 87.58 মিটার ডিস্টেন্সটা তিনি অ্যাচিভ করতে পারলেন, যার জন্য ইন্ডিয়াকে তিনি গোল্ড এনে দিতে পারলেন। চলো তাহলে এটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আর ম্যাক্সিমামের ভ্যালুটা আমরা কত পেলাম? ইউ স্কোয়ার বাই জি, তাই না? এক্ষেত্রে নীরজ চোপড়ার ক্ষেত্রে আর ম্যাক্সের ভ্যালু কত হয়েছিল, অর্থাৎ তিনি কতটা দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন? ও থেকে বি অবধি যে পথটা সেটা ছিল 87.58 মিটার, তাই না? তাহলে আমরা তিনি কত জোরে থ্রো করেছিলেন সেটা বের করার চেষ্টা করব, ইউ। তাহলে আমরা এই ফর্মুলা থেকে কি বসাতে পারি? এই যে ফর্মুলাটা পেয়েছি এখান থেকে কি বসাতে পারি? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ম্যাক্স ইন্টু জি, তাই না? আর ম্যাক্স ইন্টু জি। তাহলে ইউ স্কোয়ার আর ম্যাক্সের ভ্যালুটা কত এক্ষেত্রে? 87.58 মিটার ইন্টু জি, জি এর ভ্যালুটা কত হয়? 9.8 মিটার। তাহলে এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, ইউ স্কোয়ার এর ভ্যালুটা আমাদের মোটামুটি আসবে 858.284, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি এটাই আসবে। এইবার তাহলে ইউটা কত হবে? ইউটা রুট করে দাও, এটা 858.284। এটাকে যদি তোমরা রুট করো তাহলে তোমরা মোটামুটি ভ্যালুটা পাবে 29.29 মিটার পার সেকেন্ড, অর্থাৎ নীরজ চোপড়াজি তিনি 29.29 মানে অ্যাপ্রক্সিমেটলি 30 মিটার পার সেকেন্ড বেগে জ্যাভলিনটাকে থ্রো করেছিলেন, যার জন্য তিনি ডিস্টেন্সটা কত অ্যাচিভ করতে পেরেছিলেন? 87.58। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি কি
তিনি অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা কত রেখেছিলেন, মোটামুটি 45 ডিগ্রি, কারণ এটাই তাদেরকে প্র্যাকটিস করানো হয় কন্টিনিউ, যে 4-5 বছর তার যে লং টাইম মানে ট্রেনিং পিরিয়ড, সেটাতে তার যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন সেটাকে পারফেক্ট করারই প্র্যাকটিস করানো হয়। তারপর পুরোপুরি আমাদের তার বডির স্ট্রাকচার বা যাই বলতে পারো বডির ফ্লেক্সিবিলিটি সবটাই ডিপেন্ড করবে কোনটাকে ম্যাক্সিমাইজ করার জন্য, ইউটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। ইউটাকে ম্যাক্সিমাইজ করতে পারলে তিনি ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যাচিভ করতে পারবেন। তাহলে তোমাদের মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আরও কারো কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারো।